2-3 গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেওয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রফতানি বাণিজ্য। সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। কোরবানির আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু। হাটের অপেক্ষায় খামারিরা। সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর দাবি। পদ্মাপাড়ের মাওয়া আড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ক্রেতাদের উপচে পড়া ভিড়। দামও নাগালের মধ্যে। রাজধানীতে 15 টাকা পর্যন্ত কমেছে সব সবজির দাম। এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 6 বছরের মধ্যে সর্বোচ্চ। তেল উৎপাদনের কোটা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্ব। একই সঙ্গে বড় সাইজের খালি কন্টেইনার না পাওয়ায় চরম হুমকিতে পড়েছে দেশের রফতানি বাণিজ্য। 2 থেকে 3 গুণ বাড়তি খরচ করেও মাদার ভেসেল ও কন্টেইনার বুকিং দিতে পারছেন না রফতানিকারকরা। রফতানি পণ্যের স্তূপ পড়ে গেছে অফ ডকগুলোতে। এই অবস্থায় ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 18টি অফডকের সামনে এখন গার্মেন্টস পণ্যভর্তি কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি, আর ভেতরে কন্টেনারের স্তূপ। চলতি মাসে 70,000-এর বেশি কন্টেনার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে। ফিডার ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সিটা অর্ধেকে চলে আসছে। যে ক্যারিয়ার 2টা ফিডার প্রতি সপ্তাহে দিত, সে এখন 1টা ফিডার দিচ্ছে। ইম্পোর্ট কন্টেনারগুলি যদি বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে নিয়ে আসতে পারে তাহলে হয়তো ওই সংকটটা কেটে যাবে। আগে ইউরোপগামী 40 ফুটের একটি কন্টেনার $4,000 ভাড়া হলো। এখন 15 থেকে 17,000 মার্কিন ডলার খরচ করেও কন্টেনার বুকিং পাওয়া যাচ্ছে না। গত মাসে আমরা জাহাজীকরণ করেছি 60,000। যদি আমাদের কন্টেনারের ফ্লো থাকতো, আমরা 70,000-এর কাছাকাছি রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণ করতে পারতাম। ওভারফ্লো কন্টেনার রয়ে যাওয়াতে তারা নতুন করে আর বুকিং নিচ্ছে না, পাশাপাশি তারা ইউএসএতে নিচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় সেগুলো পাঠাতে প্রতিদিন 1,500-এর বেশি কন্টেনার প্রয়োজন। দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্য নিয়ে এ ধরনের শত শত কাভার্ড ভ্যান দিনের পর দিন রাস্তায় অপেক্ষা করছে। এর মূল কারণ হলো প্রয়োজনীয় 40 ফিটের কন্টেনার এবং ফিডার ভেসেল না পাওয়া। প্রতি মাসে গড়ে 50,000-এর বেশি কন্টেনার পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এর মধ্যে 50% ইউরোপের বিভিন্ন দেশে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে আমরা ডাইরেক্ট ভেসেল চালু করার ব্যবস্থা করা যায় কিনা। মূলত ছোট আকৃতির ফিডার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা বন্দরে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয়, আর সেখান থেকে মাদার ভেসেল চলে যায় ইউরোপ আমেরিকার পথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চালানে উল্লেখিত পণ্যের 1/3 নাকি গায়েব। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের আমদানিকারক ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের দাবি এমনটাই। গোয়েন্দা পুলিশের তদন্তে মিলেছে গায়েব হওয়া পণ্যের হদিস। আর সন্ধান পাওয়া গেছে এমন একটি চক্রে যারা কাভার্ড ভ্যান বন্দরে যাওয়ার আগেই কৌশলে চুরি করে পণ্য সরিয়ে ফেলে। 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, আর ক্রেতা হারাচ্ছে তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলো। বুলবুল রেজা রিপোর্ট। গেল এপ্রিলে নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান ইউরোপের কয়েকটি দেশ এবং আমেরিকায় বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। ক্রয়কারী প্রতিষ্ঠান জানায় আমদানি করা পণ্যের প্রায় 1/3 কম পেয়েছেন। বিষয়টি চ্যালেঞ্জ করলে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের কার্টনের ছবি পাঠায়, যেখানে দেখা যায় প্রতিটি কার্টনে যে পরিমাণ পণ্য থাকার কথা তা নেই। আমি চেক করে দেখলাম যে আমাদের একটা মাত্র এজেন্সির গাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে। এই ঘটনা হওয়ার পর থেকে সর্বসাকুল্যে আমাদের কাছে এখন বায়ার এই পর্যন্ত আমার কাছে $2 লাখ ক্লেম চলে আসছে। অনুসন্ধানে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় এমন একটি চক্রের যারা খোদ রপ্তানিকারক প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। গ্রেফতার করা হয় 5 জনকে, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই তৈরি পোশাক। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরির অভিনব কৌশল। তারা জানায় চুক্তিবদ্ধ ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট দিনে ফ্যাক্টরিতে যায়। পণ্য লোড করা ভ্যান রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে ট্রান্সপোর্ট কোম্পানির নিজস্ব গোডাউনে নিয়ে কার্টন খুলে 3 ভাগের 1 ভাগ পণ্য সরিয়ে ফেলা হয়। বাইরের রাষ্ট্র পার্টি বায়ার এবং বাংলাদেশও পার্টি পাইলে এগুলো বিক্রি করে আমাদেরকে টাকার বিনিময়ে করে। ড্রাইভার 20,000, আমরা 10,000। পুলিশ বলছে এতে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ।
গার্মেন্টস সেক্টর এদেরকে আরেকটু নিবিড়ভাবে এই সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম যদি থাকে, সেখানে বোঝা যেতে পারে যে গাড়িটি কখন কোথায় থামছে বা কোথাও মালামাল আনলোড হচ্ছে কিনা, সেই বিষয়গুলো চেক করা যেতে পারে। রপ্তানি পণ্য পরিবহনের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণের ঝুঁকি নিয়ে কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। ঈদ সামনে রেখে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট এলাকায় এই মুহূর্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। রাব্বি, রাজধানী ঢাকা ছাড়া কিন্তু আবার শুরু হয়েছে এবং এই শিমুলিয়া ঘাটে কিন্তু একরকম মানুষের চাপ বেড়ে গেছে এবং রাজধানী ঢাকা থেকে যে এত চেকপোস্ট এবং এত কঠোর লকডাউনের মধ্যে কিভাবে লোকজন আসছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে শিমুলিয়া আসবার পথে যে ঢাকার ৩৫ কিলোমিটার, তার মধ্যে কিন্তু কুচিয়ামরা ব্রিজের কাছে যে ধলেশ্বরী ১, ধলেশ্বরী ২ সেতু রয়েছে, সেটি পড়েছে ঢাকার মধ্যে। সেখানকার চেকপোস্ট কিন্তু শক্তিশালী না হওয়ার কারণে এরকম সমস্যা হচ্ছে এবং রাজধানী ঢাকা থেকে যে লোকজন এত ভিড় পড়ে যাচ্ছে, এখানকার স্থানীয় প্রশাসন কিন্তু সেগুলো কন্ট্রোল করতে পারছে না। তারা বলছে এত লোক, এদেরকে পার করে দিতে তারা বাধ্য হচ্ছেন। কিন্তু এখানে যদি জট তৈরি হয়, সমস্যা আরো প্রকট হবে। পাশাপাশি কিন্তু পণ্যবাহী ট্রাক এবং প্রচুর ছোট যানবাহন আজকে আসতে শুরু করেছে। আপনি যে বিআরডব্লিউটিসি যে পরিসংখ্যান দিচ্ছে, সেটি কিন্তু গেল ২৪ ঘন্টায় ২৬৬০টি যান তারা পারাপার করেছেন এবং টিপ দিয়েছে ১০১টি। ফেরিগুলো কিন্তু এখন চলতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। পদ্মা উত্তাল, সেখানে ১৬টি ফেরির মধ্যে ১০টি ফেরি চলাচল করতে পারছে এবং এখানে বিজিবির দায়িত্বে ছিল যে স্থানীয় যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন যে বিজিবি এখানকার দায়িত্বে থাকার কথা, কিন্তু সকাল থেকে যে আমরা এখানে কোনো বিজিবি সদস্য কিন্তু আমরা দেখতে পাইনি এবং এখানকার যে চেকপোস্ট গুলো রয়েছে সেখানে পুলিশ বলছে যে জরুরি যে পরিষেবা সেই সব যান পারাপার করা হচ্ছে। তবে এখানে যারা দায়িত্বরত আছেন এই ঘাটে, তারা বলছেন যে মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে। তারা বলছেন এতদিনে এত মরদেহ তারা কিন্তু পার করেননি, প্রচুর মরদেহ পার করতে হচ্ছে এবং এর অনেকাংশে কিন্তু করোনা আক্রান্ত এবং এত মৃত্যুর মিছিল থাকা সত্ত্বেও কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি না মেনে গায়ের উপর গা লাগিয়ে এভাবেই কিন্তু পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছে এবং এখানকার যে বিআইডব্লিউটিসি বলছেন যে তাদের নির্দেশনা জরুরি পরিষেবার গাড়ি পারাপারের কথা থাকলেও কিন্তু তারা পরিস্থিতিতে বাধ্য হচ্ছেন যে যেসব যানবাহন ঘাটে চলে আসছে সেগুলোকে পার করতে এবং এখানে লঞ্চ এবং স্পিড বোট অন্য কোনো যানবাহন না চলবার কারণে কিন্তু একমাত্র ফেরিতে করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। রাব্বি, ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। আর এ বিষয়ের সর্বশেষ নিয়ে শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে রয়েছেন সহকর্মী রতন সরকার। এ বিষয়ের বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রতন। রাব্বি, তিস্তা আসলে একটি আমরা জানি যে হিমালয় থেকে নেমে আসা, একদম সরাসরি নেমে আসা একটি নদী, যার কারণে এর পানি কিন্তু খুব সহজেই আসে আবার খুব সহজেই কমে যায়। গত রাত থেকে যে পানি বৃদ্ধি শুরু হয়েছিল সেটি কিন্তু আজ ভোরবেলা থেকে কমে যেতে শুরু করেছে। গতকালকে সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করে ৩০ সেন্টিমিটার পর্যন্ত উপরে কিন্তু পানি উঠে যায়, যার কারণে কিন্তু এই তিস্তা ব্যারেজ পয়েন্টে এখানে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজ ভোর ৬টায় এই পানি অনেকটাই কমে যায়, অর্থাৎ ২০ সেন্টিমিটার কমে এখন কিন্তু ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল ৬টার পর থেকে এ পর্যন্ত যে রিডিং এখানে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আর পানির হ্রাস বৃদ্ধির কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ এই মুহূর্তে তিস্তা নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে।
তো হঠাৎ করে এই নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু ব্যারেজের যে উজানের যে প্রায় 20 কিলোমিটার এলাকা আছে সেখানে কিন্তু বেশ কিছু স্থাপনা ভাঙার খবর আমরা পেয়েছি। বিভিন্ন বাঁধ ভেঙে গেছে এবং এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের যারা প্রকৌশলী রয়েছেন তারা কিন্তু এই ভাঙাচোরা বাঁধ এসব মেরামত বা এসব ঠেকানো নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। আর আমরা স্বাভাবিকভাবে যেটি জানি যে এখানে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি আসলে বিপদসীমা ছোঁয়া মাত্রই কিন্তু এই নদীর যে বাঁধ এবং নদী মধ্যবর্তী যে এলাকাগুলো আছে এখানে কিন্তু হাজার হাজার পরিবার বসবাস করে, অর্থাৎ চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চল যে এলাকাগুলোকে আমরা বলে থাকি সেগুলো সেই সব স্থানে কিন্তু পানি উঠে যায় ঘর বাড়িতে। এই মুহূর্তে অনেক জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে বিশেষ করে ব্যারেজের উজানে যে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেক গ্রাম এই মুহূর্তে পানিতে তলিয়ে গেছে এবং মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত আসলে গত সপ্তাহে কিছু ত্রাণের বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দ থেকে কিন্তু কিছু মানুষের মধ্যে বিতরণের খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে আসলে নতুন করে আর কোনো বরাদ্দের বিষয়টি আমরা এখন পর্যন্ত কোনো খবর আমরা কিন্তু পাইনি। তো এই ব্যারেজ পয়েন্টে পানি কিছুটা কমতে থাকলেও কিন্তু ভাটির যে অঞ্চলটি আছে অর্থাৎ কুড়িগ্রাম পর্যন্ত রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া থেকে যে উপজেলাগুলো আছে সেগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাব্বি তিস্তার সর্বশেষ খবর। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে পানি প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। মুন্সিগঞ্জের মাওয়ায় মাছের আড়তগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও মোটামুটি সহনীয়। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ, রূপালী ইলিশে ভরপুর আড়তগুলো, দামও ক্রেতাদের নাগালে। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও ছুটির দিনে ইলিশ ঘিরে এমন উপচে পড়া ভিড়। রাজধানী সহ নানা অঞ্চলের পাইকার আর ক্রেতাদের পদচারণা গোটা হাট জুড়ে। হাটে 2 কেজি ওজনের ইলিশের পসরা ছিল ক্রেতাদের বড় আকর্ষণ। ইলিশের 6 লাভ, জেলের আনন্দ সহিত মাছ ধরতেছে। জায়গায় জায়গায় ইলিশ আছে, জেলেরও খুশি, আড়তদারও খুশি। 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে পদ্মা ইলিশ। আমরা এখন বারোয়ানি লোকজন এই আড়ত থেকে সরাই দিয়া পাইকারপত্র দূর দূরান্ত নিয়ে আমরা এই আড়ত পরিচালনা করতেছি। গত 30 জুন শেষ হয়েছে ঝাটকা ধরার নিষেধাজ্ঞা। নদীতে বড় হয়েছে ইলিশ, বর্ষায় পদ্মায় পানি বাড়ায় জেলের জালে ধরা পড়ছে ইলিশ। অভিযানে থাকার কারণে এই ইলিশটা বড় হইতেছে, বড় হয়, কিন্তু সামনে সরকার যদি ঝাটকা ধরাটা বন্ধ করে তাহলে এই ইলিশ আমরা 12 মাসই বাঁচতে পারবো। স্বাস্থ্যবিধি মানতে খোলা মাঠে 200 ক্রেতা সরিয়ে দিয়ে এখন মাছ বিক্রি হচ্ছে 29টি স্থায়ী আড়তে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 15 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধের প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকাকেই এর কারণ বলছেন বিক্রেতারা। তবে বেড়ে গেছে গরুর মাংসের দাম। মালিবাগ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। কঠোর বিধিনিষেধ অনুযায়ী বাজার বসানো হয়েছে সড়কে। মাস্ক ছাড়া তেমন কোনো সচেতনতা দেখা না গেলেও বাজারে কমেছে ক্রেতা সমাগম। সবজির পসরা নিয়ে বসা বিক্রেতারা জানালেন সরবরাহে নেই কোনো ঘাটতি, তবে বিক্রি কমায় প্রায় প্রতিদিনই নষ্ট হচ্ছে অবিকৃত সবজি। দাম কমলেও উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বেচাকেনা কম, বাজারে কাস্টমার নাই। কোনো কোনো আইটেম 10 টাকা কমছে, কোনোটা 15 টাকা কমছে। 5টা বাজার বন্ধ হয়ে গেলে তো ভাই বেচা যায় না, কাঁচামাল পুষে যায়। কাস্টমার কম হয়তো এই কারণে কম। কোনো সবজি 50 টাকার নিচে নেই। আমি একটা লাউ কিনছি 80 টাকা।
রাজধানীর এই বাজারে কোনো ঘাটতি না থাকলেও সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ মাছেরই দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। তবে বিক্রেতাদের দাবি, ওজন ভেদে হালিতে 1.5 থেকে 2.5 টাকা কমে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। আগের সাথে 1400-1500 টাকা কেজি, এখন মনে করেন 1200 টাকা কেজি আমদানি হয়েছে। আর কেজিটা আগে বিক্রি হয়েছে 1800 টাকা 2000 টাকা কেজি, এখন বিক্রি হইতে আছে 1500 টাকা 1400 টাকা কেজি। বলে কম, কিন্তু আসলে এটা কম না, তুলনামূলকভাবে অনেক বেশি। শুক্রবার হইলে মাছের চাপটা একটু বেশি থাকে, মাছের দাম একটু বাড়তি কিন্তু হয়। ঘুরতেছি যে তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে যদি কেনা যায়। মাংসের বাজারে খাসির মাংস 850 টাকা কেজি দরেই বিক্রি হলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। কুরবানি আগে গরু বেচছে না, দামটা কিনে আনি একটু বেশি তো বাড়বই। বিক্রি কমায় কমতির দিকে রয়েছে দেশি সোনালী ও ব্রয়লার মুরগির দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আর কদিন পর ঈদুল আজহা, কোরবানির এই ঈদকে সামনে রেখে এরই মধ্যে ঢাকার খামারগুলোতে পশু বিক্রি হয়েছে 20 থেকে 30%। বাকিটা নিয়ে খামারিরা হাটের অপেক্ষায়। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেইরি অ্যাসোসিয়েশনের। নিজামুদ্দিনের ক্যামেরায় কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানী ঢাকার আশপাশে গড়ে উঠেছে ছোট, মাঝারি ও বড় আকারের প্রায় 900 গরুর খামার। এসবের মধ্যে অনেক খামারে বছরব্যাপী গাভী পালনের পাশাপাশি কোরবানির বাজার ধরতে পালন করা হয় ষাঁড় গরু। তাই কোরবানির ঈদকে ঘিরে এসব পশুর পরিচর্যা নিয়ে ব্যস্ত খামারিরা। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে অনেক খামারেই। তবে করোনার মধ্যে পশুখাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবছর দাম বেশি বলে জানান তারা। 100 গরুর মধ্যে 30 টাকা গরুর মতো বিক্রি হয়ে গেছে। এই বছরে ধরেন যে পরিমাণ খরচ, তাতে খরচ বেশি আছে, সবকিছুর খাবারের দাম বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে। গতবার তুলনায় এবার গরুর দাম একটু বেশি। গতবার যে গরুগুলো আমরা 1,50,000, 1,20,000 বিক্রি করতাম, সে গরুগুলো এখন কিনতে গেলে 1,70,000। এরই মধ্যে বিভিন্ন জেলায় থাকা নিজস্ব খামার থেকে ঢাকার খামার ও সেল সেন্টারে কোরবানির পশু নিয়ে আসা শুরু করেছেন অনেকেই। ঘাটতির সংখ্যা না থাকলেও নিরাপদ পরিবেশে পশু বিক্রির জন্য হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেইরি অ্যাসোসিয়েশনের। 14-15 তারিখ যদি পর্যন্ত লকডাউন থাকে, এরপর যদি লকডাউন উঠে যায়, দেখা গেছে এই অল্প সময়ের মধ্যে তখন কিন্তু সবাই একসাথে গরু কিনতে বের হবে। হাট না কমায় হাটের এরিয়াগুলো যদি একটু বড় করে দেওয়া যায়, আরও হাটের সংখ্যা যদি বাড়ানো যায়, গরুগুলো যদি ফাঁকা ফাঁকা করে যদি রাখা যায়। প্রাণী সম্পদ অফিস জানায়, প্রতি কুরবানিতে মহানগর সহ ঢাকা জেলায় চাহিদার 15 লাখের মধ্যে 14 লাখ পশুই আসে ঢাকার বাইরে থেকে। বাকি 1 লাখের যোগান দেয় স্থানীয় প্রায় 5000 খামার। ঢাকার মধ্যে এমন কোরবানির পশু যেসব খামার রয়েছে তার 20 থেকে 30% পশু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে এর একটি অংশ পশু অবিকৃত থাকার আশঙ্কা করছেন খামারি এবং ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ জারির পর নওগাঁর মোকামে আরেক দফা বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বাড়তি দরে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। ভরা মৌসুমে চালের বাড়তি দরকে অধিক মুনাফা লাভের কৌশল হিসেবে দেখছেন ক্রেতারা। আর দর বৃদ্ধির জন্য মিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। তবে মিলারদের বলছেন, ধানের বাড়তি দরের সাথে পরিবহন জটিলতায় নাকি বেড়েছে দর। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। 1 জুলাই লকডাউন ঘোষণার পর থেকেই নওগাঁর মোকামে বাড়তে শুরু করে চালের দর। জুনের প্রথম সপ্তাহ থেকেই চালের বাড়তি দরের সাথে নতুন করে কেজি প্রতি যোগ হয় 4 থেকে 5 টাকা। মোটা 48 টাকার চাল এখন 55, আর 55 টাকার সরু চিকন চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজিতে। তবে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাওয়ার কথা বলছেন ভোক্তারা। 100 টাকা ভাড়া মারা 1-2 কেজি চালের দামই তো 120 টাকা, তাহলে আমরা কি করে খাবো? তরি তরকারি সব দাম বেশি। 1 কেজি পেঁয়াজের দাম 60 টাকা, 1 কেজি সয়াবিন তেলের দাম 150 টাকা। তাহলে গরিব মানুষ চলে কেমনি? কোন হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাজার বাড়িয়ে যায়, তো এই দিকে সরকারের নজর দেওয়া উচিত। গেল 1 মাসে অন্তত 4 বার বেড়েছে চালের দর। এজন্য মিলারদের মজুদ প্রক্রিয়া দায়ী করছেন ব্যবসায়ীরা। একটা ছোট মিলার তাও 2000-3000 মণ ধান স্টক করেছে। এই সুযোগের কারণেই এই দামটা বেশি। চালের দাম ক্রমাগত বৃদ্ধির দিকে, খুচরা বেচা কেনা শূন্যের কোঠায়। তবে চালকল মালিক সমিতির দাবি, পরিবহন জটিলতা সহ বাজারে ধানের বেশি দামের কারণে চালের দর বেড়েছে। হয়তো 1 টাকা বাড়ছে, কিন্তু খুচরা পর্যায়ে দেখেন 3 টাকা 4 টাকা বেড়ে গেছে। এখান থেকে চাল যাচ্ছে, কিন্তু সেই পরিমাণটা ব্যাক করবে কি নিয়ে? তাদের তো একটা পণ্য লাগবে, কারণ এক সাইড তো আপনার তারা ভাড়া মেরে তো তারা টাকা উঠবে না। বুড়ো মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় বলে জানায় কৃষি বিভাগ। আর 56টি অটো সহ মিল রয়েছে 6 শতাধিক। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 6 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেল উৎপাদনের কোটা নিয়ে সৌদি আরব ও
সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বের জেরে বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলো নিজেদের মধ্যে আলোচনা স্থগিত করে দেয়ায় আরও ঘনীভূত হয়েছে এ সংকট। ওপেক প্লাস সংগঠনে যে 23টি দেশ অন্তর্ভুক্ত তার মধ্যে সদস্য দেশগুলো ছাড়াও তেল উৎপাদনে সহযোগী দেশের মধ্যে রয়েছে রাশিয়া, ওমান, বাহরাইন সহ 10টি দেশ। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 18 মাস তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে গেছে ওপেক প্লাস। তবে এই সংগঠনটির নেতা সৌদি আরব এবং রাশিয়া তেল উৎপাদনের মাত্রা কম রাখার মেয়াদ আরও 8 মাস বাড়ানোর প্রস্তাব দিলে সংযুক্ত আরব আমিরাত তা প্রত্যাখ্যান করে। তারা দাবি তোলে উৎপাদনের যে মাত্রাকে মূল ভিত্তি হিসেবে এখন ধরা হচ্ছে সেটি পুনর্নির্ধারণের। এরপর থেকেই তেল উৎপাদনের শীর্ষ এই সংগঠনে দেখা দিয়েছে টানাপোড়েন, ফলে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 0.4% বা 32 সেন্ট বেড়ে $77.48 বিক্রি হয়েছে। এর আগের দিন দাম বেড়েছিল 1.3%। প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। জুলাইয়ের চেয়ে ব্যারেল প্রতি 80 সেন্ট বেড়েছে তেলের দাম। সৌদি আরবের এ দর ওমান ও দুবাইয়ের জ্বালানি তেলের চেয়ে ব্যারেল প্রতি $2.7 বেশি। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতভেদের পর নিজেদের মধ্যে আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে ওপেক প্লাস সদস্য দেশগুলো। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সংগঠনটি ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2-3 গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেওয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রফতানি বাণিজ্য। সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। এবং কোরবানির আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু। হাটের অপেক্ষায় খামারিরা। সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর দাবি। এই ছিল সময়ের বাণিজ্য। সঙ্গেই থাকুন সময়।